আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একদম নতুন একটা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তোমার এলাকাতে যে অনেকে অনার্সে পড়তো, ভাইয়া আপুরা যাদেরকে দেখতা, তারা যেটাতে পড়াশোনা করতো সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। যদি তোমাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কি, তোমার উত্তর কি হবে বলো? তোমার উত্তর হবে হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। যদি আমরা ক্যাম্পাস সাইজের কথা বলি, টোটাল স্টুডেন্ট নাম্বারের কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় সব দিক থেকে আগে। এখন তুমি বলতে পারো ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোথায়? এই যে গোটা দেশ জুড়ে কয়েক হাজার কলেজ, সরকারি এবং প্রাইভেট মিলায়, সবগুলা মিলাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং অ্যারাউন্ড প্রতি বছর ইনটেকে প্রায় 2-2.5 লাখ মানুষজন, অনেক ক্ষেত্রে সব ডিপার্টমেন্টে 4 লাখ মানুষজনও এখানে ঢুকে। সো কোনো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও স্টুডেন্ট নাই, ঠিক আছে? সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। বাট মেজরিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের ভিডিও যারা দেখেও, যে কয়টা দেখে আসছো অলরেডি তুমি, সেগুলোতে তুমি দেখবা যে ওরা শুরু করে একটা সার্কুলার রিডিং পড়ে, তারপর কোনো আলাপই দেয় না। সার্কুলার রিডিং পড়ার সাথে আসলে আমার কোনো সম্পর্ক নাই। আমি এখানে স্পেসিফিক্যালি প্রত্যেকটা সাবজেক্ট কেমনে পড়বা, প্রতিটা ডিপার্টমেন্টে সায়েন্স, আর্টস, কমার্সে কীভাবে চান্স পাবা, এক্স্যাক্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবো। চলো শুরু করি। সো আমরা প্রথমে যে কোশ্চেনটা দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সেটা হলো হোয়াই এনইউ, কেন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবা? অনেকে অনেক গপ্প তোমাকে দেবে। আমি প্রথমে তোমার মন খারাপ করা একটা কথা বলি, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবা কারণ তুমি অন্য কোথাও চান্স পাও নাই, সিম্পল অ্যাজ দ্যাট, শেষ। এত তোমাদের কেন মানে প্রতিবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে কেন ওভার গ্লোরিফাই করতে হয়? রিয়ালিটি কি? তুমি ভিডিও দেখতে কেন আসছো? তুমি কি অন্য কোনো জায়গায়, তুমি কি কোনো পাবলিকে চান্স পায় দেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিতে আসছো? না। হোয়াই ডু ইউ নিড অ্যানাদার মানে সাপোর্টিং ম্যাটেরিয়াল? তোমাকে প্রতিবার সান্ত্বনা দিয়ে সত্যায় দিতে হয় কেন যে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, খুব ভালো, খুব ক্যারে? কিচ্ছু না। তুমি অন্য কোথাও চান্স পাও নাই, এই জন্য তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা। কিন্তু আরও কয়েকটা রিজন আছে। রিজন নাম্বার 1, নিজের এলাকায় থাকতে পারবা, এই নিয়ে কোনো সন্দেহ নাই। তুমি যেখানে চয়েস দিবা সেটাই। মেজরিটি অফ দ্য মানুষজন নিজের এলাকায় যারা থাকতে চায়, স্পেসিফিক্যালি কিছু মেয়ে মানুষ যারা নিজের এলাকায় পড়াশোনা করতে চায়, তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটা গুড অপশন। দ্বিতীয় যেটা এলাকার পরে, সেটা হলো মানি। তোমার টাকা কম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি 15-20 হাজার টাকায় টোটাল স্টাডি জার্নি শেষ করে দিতে পারবা। প্রাইভেটে পড়লে একটু, প্রাইভেট যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে, ওগুলো একটু খরচ বেশি লাগে, বাট টাকা একদম মানে নন এক্সিস্টেন্ট মানি লাগে, ঠিক আছে? তৃতীয় যেটা, সেটা হলো যে তোমার ফ্রিডম। দেখো মেজরিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার লাগে না, এটা যে যা গপ্প দেখ, ক্লাস কেউই করে না। সো ইউ ক্যান পারসু আদার জবস। তুমি এই টাইমে ব্যাচ পড়াইতে পারো, টিউশনি করাইতে পারো, অড জবস করতে পারো, বাড়িতে থাকতে পারো, চাকরি করতে পারো, ব্যবসা করতে পারো। সো এক্ষেত্রে একটা ফ্রিডম তুমি পাবা, যেটা বাংলাদেশের মেজরিটি ভার্সিটি দেয় না, ঠিক আছে? এরপরে চতুর্থ যেটা, সেটা হলো যে তোমার এখন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন করার চেষ্টা হচ্ছে। সো তুমি একটা মোটামুটি অনার্সের সার্টিফিকেট পাচ্ছ, এটাও একটা আরও ভালো পয়েন্ট। কারণ বাংলাদেশে অনার্সের সার্টিফিকেট প্রাইভেট থেকে পড়তে গেলে, নিতে গেলে তোমার 5 লাখের উপরে বাজেট লাগে, 5 লাখ প্লাস 4 বছরে খরচ করতে। এখানে তোমার লাখের নিচে খরচ কমে আসতেছে এবং পড়তে তুমি পারতেছো। এর বাইরে তোমাকে যে যা গপ্প দেখ, এই আছে, ওই আছে, হ্যান আছে, ত্যান আছে, এগুলো সব ফেলাও মামা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো, সমস্যা নাই, বুক ফুলায় পড়ো। তোমাকে কেন মিথ্যা আশ্বাস আমি দিব? হ্যাঁ এটা সত্য, তোমাকে পাবলিকের মতো কেউ দাম দিবে না, ট্রু। বাট হ্যাঁ, পড়তেছো তো, অনার্স পড়তেছো তো কোনো এক জায়গায়। এবং মনে রাখবা, যারা তোমাকে দাম দিবে না তারা তোমাকে পাবলিকে পড়লেও দাম দিত না। তুমি বুয়েটে পড়তে, তাও তোমার দাম দিত না। সো এই ভাবিও না যে তোমাকে তোমার ভার্সিটির জন্য দাম দিচ্ছে না। আর যারা দাম দিবে, যারা অ্যাকচুয়াল মানুষজন, যেমন আমরা, তুমি আমার কাছে আসলে তুমি জাতীয়তে পড়ো নাকি বুয়েটে পড়ো না মেডিকেলে পড়ো নাকি তুমি পড়াশোনায় ছেড়ে দিছো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে সেম লেভেলেই জাজ করবো, কারণ আমি জানি জীবন অনেক বড়। জীবন একটা 4 বছর অনার্স দিয়ে জাজ করা যায় না, ঠিক আছে? এটা গেল হোয়াই এনইউ। এর বাইরে তোমাকে যে যা রিজন বলবে, এক কান্দে শুন অন্য কান্দে বের করে দিবা। রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কি সোজা? আমি একটু কোশ্চেন লেভেলটা বুঝাই। প্রথমে দুইটা জিনিস বুঝতে হবে। কোশ্চেন লেভেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কতটা হার্ড হইতে পারে? যে কোনো পাবলিক ইউনিভার্সিটির যে অ্যাডমিশন কোশ্চেন হয়, পাবলিক ইউনিভার্সিটি যে এনি ইউনিট, পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশনের কোশ্চেনকে যদি আমরা হার্ডনেস লেভেল 100 দিয়ে প্রকাশ করি, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন লেভেল হবে হলো 50, এর বেশি কখনো না, 50। সো যদি পাবলিকে তুমি চান্স পাও নাই, তোমার একটা হিউজ পসিবিলিটি আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। এখন কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হয়। এখন আসা কথা বলি কম্পিটিশন লেভেল নিয়ে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ, এক এক জায়গায় এক এক নাম্বার বলে, আমরা হিসাবের সুবিধার্থে 2 লাখ ধরে নেই। অথবা তুমি ধরো অন্য এক জায়গায় শুনছো তুমি 4 লাখ সিট আছে, হয়েছে, দুইটাই ধরলাম। এখন তোমাকে বুঝতে হবে বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটি মিলায়
অল পাবলিক ইউনিভার্সিটি, সব পাবলিক ইউনিভার্সিটি মিলায় প্রায় 40,000 মানুষজন বিভিন্ন জায়গায় চান্স পাইছে। প্রতি বছর এইচএসসি পরীক্ষা দেয় প্রায় 12 লাখ, তার মানে প্রায় 11.60 লাখ, 11,60,000 মানুষজন এখন পর্যন্ত কোথাও চান্স পায় নাই। সো ধরে নাও যদি এই তোমার 2 লাখ সিটি থাকে, তাহলে তুমি দেখো দেখি তোমাদের মধ্যে 9 লাখ মানুষজন কিন্তু ন্যাশনালও পাবা না। তোমাদের মধ্যে যদি 4 লাখ সিট থাকে, তাহলে তোমাদের মধ্যে প্রায় 7 লাখ মানুষজন ন্যাশনালও পাবা না। বুঝতেছো বিষয়টা? সো তুমি যেমনে মানে ভাবতেছো সলত করে যায় পরীক্ষা দিব, বসলাম আর চান্স পেয়ে গেলাম, এত সলসলায় চান্সটা আর কি হবে না, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছো বুঝতেছো না যে আমি কিন্তু সার্কুলার রিডিং পড়াচ্ছি না, আমি তোমাকে সব রিয়ালিটি বলবো, গ্রাউন্ড রিয়ালিটি, ওকে? সো ইজিলি চান্স তুমি পাবো না, বাট ট্রু তুমি যদি বেশি না, আমি তোমাকে বলবো যে তুমি যদি রেগুলার 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করো তাইলেই হয়ে যাবে। আমি এমনও মানুষজন দেখছি লাস্ট 4-5 দিন পড়ছে তাও ন্যাশনালে পায়ে গেছে। যেমন কম্পিটিশন বলতেছো অতটাও কম্পিটিশন না, বাট কম্পিটিশন আছে। এখন আসি যে তুমি ন্যাশনালে কখন পরীক্ষা দিতে পারবা। ন্যাশনালে পরীক্ষা দিতে গেলে আর্টসে আর কমার্সে লাগে 4.5, সায়েন্সে লাগে হলো গিয়ে আমাগো 4.75, এইটুকু সবার আছে। এইচএসসি পাস করছো মানে এই জিপিএ এর এইটুকু তোমাদের আছে। এখন তারা কি টাইপের পরীক্ষা নেয়, পরীক্ষার এক্সাম সিস্টেমটা একটু পিকুলিয়ার। মনে রাখবে এইটার সাথে বাংলাদেশের কোনো ভর্তি পরীক্ষা মিলে না। সায়েন্সের হোক, আর্টসের হোক, কমার্সের হোক, বিভাগ কিন্তু পরিবর্তন করা যায় না। তো সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেককেই বাংলা ইংলিশ জিকে দাগাইতে হবে 60 মার্ক, বাংলা 20 মার্ক, ইংলিশ 20 মার্ক, জিকে 20 মার্ক, এই 60 মার্ক। আর তোমার যে সাবজেক্ট আছে, এখন এই জায়গাটাতে ম্যাসিভ কনফিউশন ক্রিয়েট হয়, ভাইয়া আমার সাবজেক্ট মানে কি? সায়েন্সেরটা সোজা 40 মার্ক আসবে হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে। কমার্সেরটাও সোজা, কমার্সেরটা হলো অ্যাকাউন্টিং আসবে, ম্যানেজমেন্ট আসবে, ফাইন্যান্স আসবে, মার্কেটিং আসবে, ঠিক আছে? আর্টসেরটাতে আসে ভাইয়া একটু পেইন শুরু হয়ে যায়, কারণ আর্টসের ইলেকটিভ সাবজেক্ট থাকে টোটালে 22টা, কোনোটা এক একজন এক একটা নেয়। সো মোটামুটি যদি তুমি মনে করো, আমি কমন কিছু বলি, যেমন ধরো পৌরনীতি, ঠিক আছে, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, তারপর ধরো গেলে যুক্তিবিদ্যা, ঠিক আছে, যেগুলো হলো একদম বেসিক সাবজেক্ট, যেগুলো খুব ফেমাস সেগুলো থেকে। সো এই জায়গায় আমি আর্টসের সাবজেক্টগুলো লিখতেছি না, ওখান থেকে আবার আসবে 40। এখন কোন সাবজেক্ট থেকে, ফিজিক্স থেকে 10 দিবে, কেমিস্ট্রি থেকে 10 দিবে, এরকম কোনো নির্ধারণ নেই, টোটালে দিবে 40। এখন আমি তোমাকে একটা গ্রাউন্ড রিয়ালিটি বলি, গ্রাউন্ড রিয়ালিটি সেটা হলো যে তোমার মূল চান্স পাওয়ার নির্ধারক হলো এই 60 মার্ক, এইটা থেকে হলো চান্স নিশ্চিত হয়। আর এই যে 40 মার্ক, এটা থেকে পজিশন আগায়, এটা মনে রাখবা। এই 60-এ যদি মারা খাও, মেজরিটি অফ দ্য টাইম তোমার চান্স হবে না। এবং তোমার এখানে পাস মার্কই আছে হলো 35 মার্ক পাস লাগে। কিন্তু একটা আশার কথা কি জানো, ন্যাশনালে পরীক্ষা দিলে মনে রাখবা 1 ঘন্টা টাইম পাবা, চোখ কান মন খুলে শান্তি মতো দাগাবা, কারণ কোনো মাইনাস মার্কিং নাই। সো আমি কি করবো, আমি সব দাগায় আসবো, আমি পারি না পারি, আমি সব দাগায় আসবো, কোনো কথা নেই। যদি লাগে যায় মার্ক 1 মার্ক হইলেও মার্ক ভাই, সমস্যা তো নাই। আর এরা এসএসসি, এইচএসসি, জিপিএকে, এসএসসিকে 8 দিয়ে গুণ দিবে, এইচএসসিকে 12 দিয়ে গুণ দিবে, দিয়া মনে করো আমাদের টোটাল এখান থেকে 100 মার্ক নিবে। সো আমি বলবো যে তোমার এসএসসি, এইচএসসি, জিপিএ নিয়ে চিন্তা করো না, এটা তোমার কন্ট্রোলে নাই তো ব্রো, এটা তোমার কন্ট্রোলে আছে না, তোমার কন্ট্রোলে আছে এই 100 মার্ক। তো এখন আমরা এই 100 মার্কের জন্য কেমনে পড়বা সেটা নিয়ে কথা বলি। দেখো প্রথমে আমি আগে আসি বাংলা, ইংলিশ, জিকেটা নিয়ে, ঠিক আছে? স্পেসিফিক্যালি যারা সায়েন্সে আছো তারা তো এই মালটা পড়ো নাই, তাই না? এটা নিয়ে অনেক চিন্তা হচ্ছে তোমাদের মনে, আমি জানি। এবং কমার্সের মানুষজনও একটু কম পড়ছে, মানবিকের মানুষজন একটু পড়ছে আর কি, ওদের জন্য সুবিধা। সো বাংলা, ইংলিশ, জিকের জন্য আসলে কি পড়বো, প্রথম মনে রাখতে হবে সেটা হলো এনইউর কোশ্চেন ব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন ব্যাংক আছে, পাওয়া যায়, খুব সুন্দর কোশ্চেন দেওয়া থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টাইপ আছে, ওরা ওই টাইপের বাইরে কখনো যাবে না। স্পেসিফিক্যালি যারা সায়েন্স থেকে এক্সাম দিচ্ছ বা কমার্স থেকে দিচ্ছ, তোমাদের যে গ্রুপ সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, একাডেমিক, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এগুলার কিছু সার্টেন টাইপ অফ কোশ্চেন তারা করে, যেগুলো যথেষ্ট ইজি, বাট জানা থাকলে তুমি এই 40-এ মনে করো 20+, 30+ পাই আসবা। মোটামুটি তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 60% প্লাস মার্ক পাই আসতে পারো, ইনশাল্লাহ একটা সিট তোমার হয়ে যাবে, ঠিক আছে? সো 60%+, মানে 40টা কোশ্চেন তুমি না দাগায়ও বা ভুল করেও চান্সটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট আমরা কি দাগাবো না? আমরা দাগাবো, আমরা পুরোটার জন্যই পুরোবার আসার কথা বললাম। এখন আসো, প্রথমে এনইউর কোশ্চেন ব্যাংক তোমাকে ম্যান্ডেটরিলি পড়তে হবে, কোনো কথা নাই। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য হোক, এটা জাতীয় হোক, যেটাই হোক, কোশ্চেন ব্যাংক ইজ মাস্ট। 2 নাম্বার সায়েন্সেরটার জন্য তুমি
এইচএসসির জন্য এইচএসসির এমসিকিউ পড়ছিল না, এইচএসসির এমসিকিউ, এইচএসসির জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তুমি বায়োলজি আর কেমিস্ট্রির মূল বইটা আরেকবার রিডিং দিবা, জাস্ট আরেকবার রিডিং দিয়ে যাবা। কোনটা? হাজারি স্যার, হাসান স্যারের ফার্স্ট পার্ট আর আজমল স্যারের সেকেন্ড পার্ট, এটা আরেকবার রিডিং দিবা, ঠিক আছে? ফিজিক্স আর ম্যাথ এই দুইটার জন্য তোমরা যদি অ্যাডমিশন টাইমে ভার্সিটি ইউনিটের গাইড পড়ছো না, যে কোনো একটা ভার্সিটি ইউনিটের গাইড পড়ো, যে কোনো একটা, একদম জাস্ট আরেকবার শর্টকাটগুলো দেখবে। এটার জন্য একটু প্র্যাকটিস করবে, নিঃসন্দেহে প্র্যাকটিস ছাড়া পরীক্ষার হলে পারবে না, ঠিক আছে? গেল, এই গেল আমার পিসিএমবি। এখন আসি বাংলা, ইংলিশ আর জিকের জন্য কি করবা। আমরা তো কোশ্চেন ব্যাংক পড়তেছি, কিন্তু বাংলা ইংলিশ জিকের জন্য এখন তুমি বাংলার জন্য একটা গাইড, ইংলিশের জন্য একটা গাইড, জিকের জন্য একটা গাইড, এইভাবে পড়বা না। খুঁজে বের করো হাইলাইট, বাংলা ইংলিশ জিকের বিভিন্ন হাইলাইট বা ক্যাপসুল বের হয় লাস্ট টাইমে, এই জিনিসগুলো পড়ে যাও। কারণ ওরা যে কোশ্চেনগুলো করবে, ওদের ইংলিশের কোশ্চেন খুবই সারফেস লেভেল কোশ্চেন, জিকের কোশ্চেন সারফেস লেভেল, বাংলা একেবারে বোর্ড বই রিডিং দিলেও পারবা। তাও আমার বই যেহেতু পড়ার ইচ্ছা নাই, তোমরা হাইলাইট বা ক্যাপসুল থেকে পড়বা, ঠিক আছে? এখন তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, বড় প্ল্যাটফর্মদের মধ্যে অনলাইনে কিন্তু ন্যাশনালের কেউ প্রিপারেশন করায় না। যারা করায় কিছু ভাইয়া বলে যে বিকাশে সেন্ড মানি করে তোমার গ্রুপে ঢুকাই নেবে, এটা টোটাল ওয়েস্ট অফ টাইম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য লাইভ ক্লাস করার মানে কোনো যৌক্তিকতাই নাই। সো তোমরা যারা ন্যাশনালের প্রিপারেশন নিয়ে খুঁজতেছো, ন্যাশনালের জন্য আমাদের একটা কোর্স আছে, ন্যাশনাল প্লাস ডিসিইউ কম্বো কোর্স, সেপারেটলি ন্যাশনালও নিতে পারবা। এটা সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, এবং এখানে আমরা ন্যাশনাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ করাইছি, ওটার ম্যাটেরিয়ালস আছে, ওটার এক্সামস আছে, এবং টেলিগ্রাম গ্রুপে তুমি আমাদের ভাইয়াদেরকে কোশ্চেনও করতে পারবা। সো যারা ন্যাশনালের প্রিপারেশনের জন্য কোর্স খুঁজতেছো, আমাদের এটা কিন্তু আমাদের অ্যাপে করবা, তোমাকে ফেসবুক গ্রুপে জয়েন করে আবার তোমার ডিস্ট্র্যাকশনস ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে? সো যারা ন্যাশনালের কোর্স নিতে চাও, ডিসক্রিপশন বক্সটাতে অবশ্যই চেক দিবা। এবং ন্যাশনালের পরীক্ষা হওয়ার পরে কিন্তু ডিসিউর এক্সাম আছে, সো দুইটা এক ঢিলে দুই পাখিও তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আমরা আমাদের আলোচনাতে ব্যাক যাই। তো যেখানে ছিলাম, বাংলা ইংরেজিকের জন্য হাইলাইট বা ক্যাপসুলগুলো, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, এবং মনে রাখতে হবে সলভ এ লট অফ কোশ্চেন্স। ধরে নাও তুমি বাংলা ইংলিশ জিকে হিউম্যান মানবিকের যারা আছো, তোমরা তো বাংলা ইংলিশ জিকে আগে থেকে পড়ছো, তোমার কাছে ঢাবি জাবি রাবি যেগুলোর কোশ্চেন ব্যাংক আছে, জাস্ট কোশ্চেন ব্যাংকগুলো আরেকবার করে সলভ করতে থাকো। মানে টাইম বসে না থাকে, এই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো, জাস্ট ব্রেনটাকে অ্যাক্টিভ রাখো। আর যেগুলো রিসেন্ট জিকের জন্য কিন্তু ক্যাপসুল বের হয়, এখন তোমাদের জন্য ক্যাপসুল কিন্তু থাকবে না। সো তোমরা একটু নিউজ যেগুলো হয়েছে আজ রিসেন্টলি, যেমন কি ইরান ইসরায়েল ওয়ার, ইরান আমেরিকা ওয়ার, যুদ্ধবিরতি, চাঁদ যাত্রা, আর্টেমিস, জ্বালানি সংকট, অর্থাৎ একদম বেসিক আশপাশে যা হচ্ছে, এগুলো যদি একটু নিউজ চ্যানেলগুলো দেখো, পড়ো, বা বিভিন্ন সাম্প্রতিক ক্যাপসুল আছে, এগুলা থেকে পড়লেই আমার লাগে না, ঠিক আছে? রিসেন্ট জিকে। সো এই গেল আমাদের বাংলা ইংলিশ জিকে। এখন আমরা সায়েন্স নিয়ে কথা বলছি, বাকি থাকলো হইল গিয়ে আমাদের আর্টস আর কমার্স। এখন আসো আর্টসের গ্রুপ সাবজেক্ট। তুমি এটা নিয়ে চিন্তা করো না যে তোমার কোন গ্রুপ সাবজেক্ট আছে, তুমি সিম্পলি যেটা করবে, একদিন সময় নিয়ে, তুমি যদি 2 বছর পড়ছো, বুক রিডিং, তোমার তো পুরাটাই মুখস্থ, বুক রিডিং ইয়োর ওন গ্রুপ সাবজেক্ট, তুমি যেটাই নিছো, তোমার যুক্তিবিদ্যা থাক, ভূগোল থাক, যা থাক, তোমার যেটা গ্রুপ সাবজেক্ট, তুমি জাস্ট ওটা আরেকবার রিডিং দাও, পুরা বইটা আরেকবার রিডিং দাও। এবং তোমাদের কাছে দাগানো বই আছে না অনেকের কাছে, সিম্পলি তুমি তোমার দাগানো বইটা আরেকবার রিডিং দাও, দ্যাটস ইট, মোর দেন ইনাফ। বাকি থাকলো আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ঠিক আছে? এগুলার জন্য, অ্যাকাউন্টিংয়ের জন্য আর ফাইন্যান্সের জন্য আমাদেরকে যে কোনো একটা অ্যাডমিশন গাইড থেকে পড়ো, এনি অ্যাডমিশন গাইড, তুমি সিউনিটের যে অ্যাডমিশন গাইডটা পড়ছো সেটা থেকেই পড়ো। ম্যানেজমেন্ট আর হলো মার্কেটিং, এটার জন্য তুমি তোমার যেই রাইটারের বই তুমি পড়ছো এইচএসসি লাইফে, সেইটার দাগানো বইটা রিডিং দিয়ে যাও, শেষ। আর একটা প্রো টিপ হইল, পরীক্ষার হলে বি ফাস্ট, তোমাকে দ্রুত হইতে হবে। অর্থাৎ 100টা যেহেতু দেখো, ভুল দাগাইলে কোনো সমস্যা নেই, তো আমার সব দাগায় আসে বেটার না, সো ইউ হ্যাভ টু বি ফাস্ট। এখন আমি তোমাকে কি সাজেস্ট করব, আমি বলবো তোমার পরীক্ষার হলের 1 ঘন্টা, যেটা 1 আওয়ারের যে টাইম লাইনটা, 1 আওয়ারের টাইম লাইনের ফার্স্ট 30 মিনিটস তুমি তোমার 30 মিনিটস না, এটা ভুল হচ্ছে আমার, 30 মিনিটস না, ফার্স্ট 25 মিনিটস তুমি তোমার যে গ্রুপ সাবজেক্ট, সায়েন্সের হলে সায়েন্স, আর্টস, কমার্স, যেটাও তোমার গ্রুপ সাবজেক্টগুলো, সেগুলো দাগাবা। 25 মিনিটের পরে তোমার বাকি আছে আরও 35 মিনিট। এই 35 মিনিটে তুমি বাংলা, ইংলিশ আর জিকে দাগাবা। মনে রাখতে হবে যে কনফিডেন্স ইজ দ্য কি। দেখো তোমাদেরকে কিছু রাফ টক করি, হ্যাঁ?
রাফ টক হইলো যে তুমি ন্যাশনাল নিয়ে নিয়ে অনেকগুলা ভিডিওই তুমি দেখলা, আমার ভিডিও দেখছো মানে আগেও কয়েকটা ভাইয়ার ভিডিও দেখে আসছো, সবাই তোমাকে ন্যাশনাল নিয়ে ফুলায় ফাপায় বলতেছে, বাট আস্ক ইউর সেলফ অ্যাডমিশন সিজনের শুরুতে তো মনে করো বুয়েট ঢাবি মেডিকেল এইসব ছাড়া চিন্তা করতেছিল না, এখন লাস্টের দিকে আসে ন্যাশনালে প্রিপারেশন নিয়ে তুমি একটা ভিডিও দেখতেছো, তার মানে বুঝো যে তুমি এর আগে কি পরিমাণে পড়াশোনায় ফাঁকিটা দিছো এবং কি পরিমাণে পড়াশোনায় ফাঁকি দিলে তোমার একটা সিঙ্গেল পাবলিকে হয় নাই। এখন তোমার আর্থিক অবস্থা এবং নেক্সট ফিউচার প্ল্যানিং অনুযায়ী ন্যাশনাল তোমার সর্বশেষ চয়েস, এবং এখানে প্রায় লাখের উপরে সিট আছে, লাখের উপরে। এবং আমাদের দেখা মতে মানে একটু ধরো মানে একদম বেসিক মানে একদম লোয়েস্ট অফ দ্য লোয়ের চেয়ে একটু উপরে স্টুডেন্টরাও ন্যাশনালে চান্স পায়। এইবার যদি ন্যাশনালও ভাইয়া চান্সটা না পাও, তাহলে আসলে আমি জানি না তুমি নিজেকে আয়নায় কেমনে দেখবা, আই ডোন্ট নো। সো যদি ন্যাশনালের প্রিপারেশন নিচ্ছ, গো অল আউট, কোর্স কিনো, বই কিনো, পড়ো, পাগলের মতো পড়ো, গো অল আউট। কারণ এত জায়গায় চান্স না পাওয়ার পর অলরেডি কনফিডেন্স লেভেল অনেক লো, যারা পরীক্ষা দেবে সবারই কনফিডেন্স লেভেল লো, এর মধ্যে কষ্ট লাগবেই, পড়াশোনার ফিল আসবে না, এটাই বাস্তবতা। এই সত্ত্বেও টেবিলে বসতে হবে, কারণ যদি এবারও চান্সটা না পাও, তাইলে আসলে বাংলাদেশে আর কিছু বাকি নাই অনেস্টলি, মানে কিচ্ছু বাকি নেই, সব পরীক্ষায় শেষ, আর কোনো অপশন অ্যাকচুয়ালি নাই। বাকি যা অপশন আছে সেগুলো তো অনেক টাকা লাগে, টাকা যদি থাকে রিল্যাক্স, টাকা না থাকলে পড়ো, ভালো মতো পড়ো। আরেকটা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিপারেশনের ভিডিও দেখিও না, কোনো ভিডিওতে কেউ ডিফারেন্ট কিছু বলবে না, বইটা কিনো, কোর্সটা কিনো, ভালো মতো পড়ো। বেস্ট অফ লাক, টাটা।